হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ফান। আজকে আমরা এসে গেছি তড়িৎ বিশ্লেষণের পার্ট 2-তে। তড়িৎ বিশ্লেষণের পার্ট 1-এ আমরা তড়িৎ বিশ্লেষণ কী বা তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং তড়িৎ বিশ্লেষণের ক্রিয়াকৌশল নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমি বলেছিলাম যে এর পরবর্তী ভিডিওতে আমরা কয়েকটা পদার্থের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। কয়েকটা পদার্থের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়, অ্যানোডে কী উৎপন্ন হয়, সেগুলো ক্যাথোড অ্যানোড বিক্রিয়া ইত্যাদি নিয়ে আমরা অ্যানালিসিস করব। তা আজকের লেকচারে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কয়েকটা পদার্থের তড়িৎ বিশ্লেষণ, তার ক্যাথোড বিক্রিয়া, তার সংশ্লিষ্ট অ্যানোড বিক্রিয়া, ক্যাথোডে কী উৎপন্ন হয়, অ্যানোডে কী উৎপন্ন হয়, সেটা আমরা আলোচনা করব। তাই আমার সকল ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করব যে তোমরা এই লেকচারটি দেখার পূর্বে আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে আমার তড়িৎ বিশ্লেষণের প্রথম ভিডিও লেকচারটি অবশ্যই দেখবে। তার কারণ হলো, যদি তোমরা ওই ভিডিওটি না দেখে, ওই লেকচারটি না দেখে এই লেকচারটি দেখো, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাই আমি বলবো যে তোমরা প্রত্যেকে এই লেকচারটি দেখার পূর্বে আমার তড়িৎ বিশ্লেষণের প্রথম লেকচারটি অবশ্যই দেখে নেবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো জলের তড়িৎ বিশ্লেষণ, তাই তো? কয়েকটি পদার্থের তড়িৎ বিশ্লেষণ, তার মধ্যে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। একটা জিনিস মনে রাখবে যে বিশুদ্ধ জল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ খুব ভালো তড়িৎ বিশ্লেষণ করতে পারে না। সাধারণ উষ্ণতায় বিশুদ্ধ জলের অতি সামান্য অংশ আয়নিত হয়ে H+ আর OH- আয়ন উৎপন্ন হয়। মানে আমি বলতে পারছি যে H2O-কে আমি যদি ভাঙি তাহলে কি হয়, H+ আয়ন উৎপন্ন হয় আর OH- আয়ন উৎপন্ন হয়, তাই তো? এটা আমরা জানি। এবার বিশুদ্ধ জলের ক্ষেত্রে কি হয়, সাধারণ উষ্ণতায় এই H2O-টা অতি সামান্য অংশ H+ আর OH- আয়নে বিয়োজিত হয়। তাই আমরা বলতে পারি যে বিশুদ্ধ জল হচ্ছে তড়িতের কুপরিবাহী। তাহলে এর জন্য কি করা হয়, এর মধ্যে সামান্য পরিমাণে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করা হয়। যোগ করা হলে কি হয়, জলের তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। এর ফলে জলের H2O তার বেশিরভাগ অংশই H+ এবং OH- আয়নে বিভাজিত হয় বা বিয়োজিত হয়, ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ঘটে থাকে। ওকে, তাহলে একটা কথা মনে রাখবে কি, যে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, খুব সামান্য পরিমাণ আয়নিত হয়। কিন্তু আমি যদি জলের মধ্যে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করি তাহলে জলের তড়িৎ বিয়োজন মাত্রা বেড়ে যায়, বেশিরভাগ অণুই H+ OH- আয়নে বিয়োজিত হয়, ফলে জলের তড়িৎ বিশ্লেষণ করা সম্ভবপর হয়। এখানে যে তড়িৎদ্বারটা নেওয়া হয় বেসিক্যালি সেটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার। আগের দিন আমি বলেছি যে প্লাটিনাম তড়িৎদ্বার হচ্ছে একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় এই প্লাটিনাম তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে না। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের পূর্বে এবং পরে একই থাকে, কোনো রকম পরিবর্তন হয় না, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে জলের যখন তড়িৎ বিশ্লেষণ করি, আমরা কোন তড়িৎদ্বার ব্যবহার করি? প্লাটিনাম তড়িৎদ্বার। ঠিক আছে, ওকে। নেক্সট এবার কি, ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া, তাই তো? তাহলে যখন আমি জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করছি, তাহলে জল শুধুমাত্র সেখানে উপস্থিত নেই, কারণ বিশুদ্ধ জল তো নেওয়া যাবে না, তার মধ্যে কি করতে হবে, অ্যাসিড বা ক্ষার মেশাতে হবে, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার। তাহলে আমি ধরে নিলাম যে তীব্র H2SO4
আমি যোগ করেছি জলের মধ্যে, গাঢ় H2SO4 আমি যোগ করেছি কয়েক ফোঁটা এই বিশুদ্ধ জলের মধ্যে। ঠিক আছে, তাহলে H2SO4 তো আবার আয়নিত হবে। আয়নিত হয়ে কী তৈরি করবে? 2H প্লাস আর SO4 2 মাইনাস, তাই তো? 2H প্লাস আর SO4 2 মাইনাস। তাহলে ওই যে দ্রবণটা আছে, যে দ্রবণটার আমি তড়িৎ বিশ্লেষণ করব, সেখানে কি কি উপস্থিত? জল আছে আর H2SO4 আছে। জল ভেঙে গিয়ে কি তৈরি করেছে? H প্লাস OH মাইনাস, আর H2SO4 ভেঙে গিয়ে কী করেছে? 2H প্লাস আর SO4 2 মাইনাস। তার মানে ওই দ্রবণটার মধ্যে উপস্থিত আয়নগুলো কী কী? H প্লাস আয়ন, OH মাইনাস আয়ন আর SO4 2 মাইনাস আয়ন। এই তিনটে আয়ন ওই দ্রবণের মধ্যে উপস্থিত। H প্লাস, OH মাইনাস আর SO4 2 মাইনাস, এই তিনটে আয়ন ওই দ্রবণের মধ্যে আছে, তাই তো? তাহলে আগের দিন আমি বলেছি কি, যে ক্রিয়া কৌশলে বলেছি যে যারা ক্যাটায়ন আছে, অর্থাৎ এখানে H প্লাস, তারা কী করবে? ক্যাথোডে আকৃষ্ট হবে। তাহলে এখানে কটা ক্যাটায়ন আছে? এখানে একটাই ক্যাটায়ন আছে, H প্লাস, তাই তো? তাহলে H প্লাসগুলো কোথায় যাবে? H প্লাসগুলো যাবে ক্যাথোডে, তাই তো? কারণ ক্যাটায়নগুলো ক্যাথোডে যায়। ঠিক আছে, ক্যাথোডে কী করে? ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত পরমাণুতে পরিণত হয়। তাহলে আমি যদি ক্যাথোড বিক্রিয়াটা এখানে লিখি, তাহলে কী হবে? ক্যাথোড বিক্রিয়াটা হবে H প্লাস একটা ইলেকট্রন ক্যাথোড থেকে নিয়ে তৈরি করলো কি? H, নিস্তড়িত H পরমাণু। ঠিক আছে, এবার একটা এখানে ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে H পরমাণু, এরা পারমাণবিক অবস্থায় স্থায়ী নয়। মানে শুধুমাত্র H স্থায়ী নয়, তা কী করবে? দুটো H জুড়ে H2 অবস্থায়ও স্থায়ী হয়। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি এই যে H প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে পরিণত হলো, তাই তো? এই H পরমাণুটা কিন্তু এরা পারমাণবিক অবস্থায় স্থায়ী নয়। তাহলে এরা কী অবস্থায় স্থায়ী? আণবিক অবস্থায় স্থায়ী। অর্থাৎ যখন দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু গঠন করবে, অর্থাৎ H2 তৈরি করবে, তখন সে স্থায়ী হবে। পারমাণবিক অবস্থায়, অর্থাৎ শুধুমাত্র যখন H এই অবস্থায় আছে, তখন কিন্তু ও স্থায়ী নয়। ঠিক আছে, তাহলে আর একটা H আসবে কোত্থেকে? ব্যাপারটা হচ্ছে এখানে তো একটা H প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে না। জল ভেঙে গিয়ে বা H2SO4 ভেঙে গিয়ে H প্লাস আয়ন যে দিচ্ছে, সেটা তো একটা নয়, অনেকগুলো H প্লাস আয়ন দিচ্ছে। তাহলে আর একটা H প্লাস আয়ন এরকমভাবে ক্যাথোডে গেল, গিয়ে H পরমাণুতে পরিণত হলো। তাহলে এরকম দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করলো? H প্লাস H ইজগালস টু H2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আবার বলি, H প্লাস আয়ন হচ্ছে ক্যাটায়ন। এখানে একটাই ক্যাটায়ন আছে, H প্লাস আয়ন। সেই ক্যাটায়নগুলো ক্যাথোডে গেল, ক্যাথোড থেকে কী করলো? ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কী করলো? নিস্তড়িত হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো। কিন্তু হাইড্রোজেন পরমাণু পারমাণবিক অবস্থায় স্থায়ী নয়, এরা সবসময় চায় H2 গঠন করে থাকতে, তাই তো? তাহলে তো এর ফলে কী হলো? একটা H প্লাস আয়ন নয়, পরবর্তী আর একটা H প্লাস আয়ন ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত H পরমাণুতে পরিণত হলো। এরকম দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু গঠন করলো, এবং এই অবস্থায় ও হচ্ছে স্থায়ী। তার মানে আমি বলতে পারছি যে আমি যদি জলের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে ক্যাথোডে আমি কী পাবো? ক্যাথোডে আমি পাবো হাইড্রোজেন। ক্লিয়ার হলো? ক্যাথোডে আমি কী পাবো? ক্যাথোডে আমি হাইড্রোজেন পাবো। এরপর আমি চলে যাচ্ছি
অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কে কে যাবে? অ্যানায়নগুলো। এখানে কটা অ্যানায়ন আছে? এখানে দুটো অ্যানায়ন আছে। জলের একটা অ্যানায়ন OH মাইনাস, আর H2SO4 একটা অ্যানায়ন SO4 2 মাইনাস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কে যাবে? ঠিক আছে, তাহলে এবার কি হবে? এবার OH মাইনাস আর SO4 2 মাইনাসের মধ্যে মারপিট শুরু হয়ে যাবে যে কে অ্যানোডে পৌঁছতে পারবে। যাতে মারপিট না হয়, শান্তি বজায় থাকে, সেই কারণে কে যাবে তার জন্য একটা নিয়ম নির্ধারণ করা আছে। কি নিয়ম? সেই নিয়মটা কিন্তু মানতে হবে। ঠিক আছে, সেই নিয়মটা হচ্ছে ইউনিভার্সাল রুল। সেই নিয়মের বাইরে আমি যেতে পারবো না। এটা কেন করা হয়েছে? তার কারণ হচ্ছে যদি একাধিক অ্যানায়ন থাকে বা একাধিক ক্যাটায়ন থাকে, কে আগে ক্যাথোডে যাবে বা কে আগে অ্যানোডে যাবে, সেটার জন্য একটা নিয়ম নীতি নির্ধারণ করা আছে। সেটা কি? তড়িৎ রাসায়নিক শ্রেণী, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ঠিক আছে, এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তোমাদের ডিটেলসে পড়ার দরকার নেই। তোমরা একবার গুগলে বা যে কোনো ওয়েবসাইটে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। সেটা আলাদা করে আমার এখানে বলার কোনো বেসিক্যালি কোনো অর্থ নেই, কারণ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমরা প্রত্যেকেই গুগলে সার্চ করে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা নামিয়ে নিতে পারো। সেখানে দেখতে হবে যে যে পদার্থগুলোর বিজারণ বিভবের মান সর্বোচ্চ, সে ক্যাথোডে গিয়ে আগে বিজারিত হবে, আর যার বিজারণ বিভবের মান সর্বনিম্ন, সে অ্যানোডে গিয়ে আগে জারিত হবে। তার মানে ক্যাটায়নের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় যে পদার্থের ধরো একাধিক ক্যাটায়ন আছে, তখন দেখতে হবে যে যে পদার্থের বিজারণ বিভবের মান সর্বোচ্চ, সে আগে বিজারিত হবে, সে আগে ক্যাথোডে যাবে। ঠিক আছে, আর অ্যানোডের ক্ষেত্রে নিয়মটা কি? যে যদি একাধিক অ্যানায়ন থাকে তখন কি হবে? যে পদার্থের বিজারণ বিভব সর্বনিম্ন, সে কি করবে? তড়িৎ বিশ্লেষণের সময় আগে জারিত হবে। এখন OH মাইনাস আর SO4 2 মাইনাসের মধ্যে OH মাইনাসের বিজারণ বিভব সর্বনিম্ন। ঠিক আছে, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। যে OH মাইনাসের বিজারণ বিভব হচ্ছে সর্বনিম্ন। তাহলে কি এ আগে অ্যানোডে জারিত হবে? বিজারণ বিভব যা সর্বনিম্ন, সে অ্যানোডে আগে জারিত হয়। বিজারণ বিভব যা সর্বোচ্চ, সে ক্যাথোডে আগে বিজারিত হয়। তাহলে OH মাইনাস আর SO4 2 মাইনাসের মধ্যে OH মাইনাসের বিজারণ বিভবের মান সর্বনিম্ন, তাই এ কী করবে? আগে অ্যানোডে গিয়ে জারিত হবে। তাহলে অ্যানোডে কী হবে? তাহলে অ্যানোড বিক্রিয়াটা কী হবে? অ্যানোড বিক্রিয়াটা হবে OH মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হবে OH। OHটা এই অবস্থায় স্টেবল নয়, তাই কী হবে? এরকম চারখানা OH জুড়ে গিয়ে তৈরি হবে 2H2O প্লাস O2, অর্থাৎ জল প্লাস অক্সিজেন। ঠিক আছে, এই জলটা কোথায় হবে? দ্রবণে চলে আসবে। যে দ্রবণটার আমি তড়িৎ বিশ্লেষণ করছি সেই দ্রবণেই চলে আসবে জলটা, আর এই অক্সিজেনটা উৎপন্ন হবে। তাহলে আমি বলতে পারি যে আমি যদি জলের তড়িৎ বিশ্লেষণ করি, ক্যাথোডে আমি কী পাবো? ক্যাথোডে আমি পাবো হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে কী পাবো? অ্যানোডে পাবো অক্সিজেন গ্যাস। ঠিক আছে, ক্যাথোডে পাবো হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে পাবো অক্সিজেন গ্যাস। কত রেশিও? 2:1। কারণ কি? কারণ H2O সমান 2H2O সমান
2H2 প্লাস O2, 2H2 প্লাস O2 মানেই তো 2H2, মানে ব্যালেন্স ইকুয়েশনটা হলে কী হবে, 2H2O ইজ ইকুয়ালস টু 2H2 প্লাস O2, 2H2 প্লাস O2, তার মানে 2:1 রেশিওতে আমি হাইড্রোজেন আর অক্সিজেন পাবো। ক্যাথোডে পাবো হাইড্রোজেন, অ্যানোডে পাবো অক্সিজেন। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা হলো জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তাহলে আবার একবার আমি পুরোটা একটু সংক্ষেপে বলি। বিশুদ্ধ জল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না। জলের মধ্যে সামান্য তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার মেশালে জলের তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। এর ফলে জলের তড়িৎ বিশ্লেষণ করা যায় বা সম্ভব হয়। জল কি হয়, H প্লাস OH মাইনাস আয়নে বিশিষ্ট হয়। আর জলের মধ্যে আমি যদি তীব্র বা গাঢ় H2SO4 যোগ করি তাহলে সে হবে H প্লাস 2H প্লাস আর SO4 2 মাইনাস আয়নে। ঠিক আছে, তাহলে উপস্থিত ক্যাটায়নগুলো কী কী, H প্লাস, আর অ্যানায়নগুলো কী কী, OH মাইনাস আর SO4 2 মাইনাস। এগুলো দ্রবণের মধ্যে আছে। ঠিক আছে, এবার যখন দ্রবণের মধ্যে আমি তড়িৎ চালনা করব, ক্যাটায়ন যেটা অর্থাৎ H প্লাস, এখানে একটাই ক্যাটায়ন আছে H প্লাস, সে ক্যাথোডে যাবে। ক্যাথোডে কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কী হবে, H পরমাণুতে পরিণত হবে, নিস্তড়িত। কিন্তু H পরমাণু পারমাণবিক অবস্থায় স্থায়ী নয়, তাই কী হবে, এরকম দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে H2 বা হাইড্রোজেন তৈরি করবে, হাইড্রোজেন অণু গঠন করবে। এবার হচ্ছে অ্যানোড, ক্যাথোড বিক্রিয়া হয়ে গেল, তার মানে ক্যাথোডে আমি কী পাচ্ছি, হাইড্রোজেন গ্যাস। অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে কী হচ্ছে, এখানে দুটো অ্যানায়ন আছে, OH মাইনাস আর SO4 2 মাইনাস। তাহলে কে অ্যানোডে জারিত হবে, ফর্মুলা হচ্ছে যে পদার্থের বিজারণ বিভবের মান সর্বনিম্ন সে অ্যানোডে গিয়ে আগে জারিত হবে। এবার তোমাদেরকে মনে রাখতে হবে যে OH মাইনাস আর SO4 2 মাইনাসের মধ্যে OH মাইনাসের বিজারণ বিভবের মান সর্বনিম্ন হয় SO4 এর থেকে, SO4 2 মাইনাসের থেকে OH মাইনাসের বিজারণ বিভবের মান সর্বনিম্ন। তাই OH মাইনাসের অ্যানোডে জারিত হওয়ার প্রবণতা SO4 2 মাইনাসের থেকে বেশি। তাহলে OH মাইনাস আয়নগুলো কী হবে, অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে কী হবে, অ্যানোড থেকে অ্যানোডে ইলেকট্রন বর্জন করবে। বর্জন করে কী হবে, OH মূলকে পরিণত হবে, বা OH পরমাণু, OH পরমাণু নয়, বা OH পরমাণু পুঞ্জে পরিণত হবে, তাই তো। কিন্তু OH এই অবস্থায় কি স্থায়ী নয়, এই অবস্থায় অস্থায়ী। তাহলে কী হবে, এরকম চারখানা OH পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল আর 1 অণু অক্সিজেন উৎপন্ন করবে। এই যে জলটা, এই জলটা কী হবে, দ্রবণে চলে আসবে আর অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হবে। কত রেশিওতে, 2:1 রেশিওতে। তাহলে আমি জলের তড়িৎ বিশ্লেষণ করি, ক্যাথোডে আমি পাবো হাইড্রোজেন, অ্যানোডে আমি পাবো অক্সিজেন, কত রেশিওতে, 2:1 রেশিওতে আমি পেয়ে যাবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট আর একটা আমি দেখাই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। নেক্সট আমরা আর একটা পদার্থের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, আরও ব্যাপারটাকে আরও ধারণাটাকে পরিষ্কার করার জন্য। NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, তার মানে এবার খুব চটপট করে ফেলতে পারবে। NaCl মানে সেখানে কি আছে, Na প্লাস Cl মাইনাস, ঠিক আছে, আর জল আছে, কারণ জলীয় দ্রবণ বলেছে।
তার মানে হচ্ছে এইচ প্লাস ওএইচ মাইনাস, ঠিক আছে, এইচ প্লাস ওএইচ মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু দুটো ক্যাটায়ন আছে, Na প্লাস আছে আর এইচ প্লাস আছে, আর দুটো অ্যানায়ন আছে, Cl মাইনাস আছে আর OH মাইনাস আছে। তাহলে কী হবে, ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, অ্যানায়নগুলো অ্যানোডে যাবে। তাহলে কে যাবে সেটা আমি বলে দিয়েছি, যে পদার্থের বিজারণ বিভবের মান সর্বোচ্চ সে যাবে, ঠিক আছে, যে পদার্থের বিজারণ বিভবের মান সর্বোচ্চ সে যাবে। এখন Na প্লাস আর এইচ প্লাসের মধ্যে এইচ প্লাসের বিজারণ বিভবের মান সর্বোচ্চ, তার মানে এ কী করবে, ক্যাথোডে গিয়ে আগে বিজারিত হবে। তাহলে কী হবে, ক্যাথোডে গেল, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে এইচ পরমাণুতে পরিণত হলো। এরকম দুটো এইচ পরমাণু পরস্পর যুক্ত হয়ে H2 তৈরি করলো। তো এটা কি, এটা হচ্ছে সংশ্লিষ্ট ক্যাথোড বিক্রিয়া, এটা হচ্ছে সংশ্লিষ্ট ক্যাথোড বিক্রিয়া। এবার হচ্ছে অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কী হবে, Cl মাইনাস আছে, OH মাইনাস আছে। তাহলে যার বিজারণ বিভবের মান সর্বনিম্ন সে গিয়ে আগে জারিত হবে, তাই তো। তাহলে মনে রাখবে যে Cl মাইনাসের বিজারণ বিভবের মান OH মাইনাসের বিজারণ বিভবের থেকে সর্বনিম্ন, বা বলতে পারি Cl মাইনাসের বিজারণ বিভবের মান OH মাইনাসের বিজারণ বিভবের থেকে কম। তাহলে কী হবে, ও আগে জারিত হবে। তাহলে জারিত হয়ে কী করবে, তাহলে অ্যানোড বিক্রিয়াটা কী হবে, অ্যানোড বিক্রিয়াটা যেটা হবে সেটা হচ্ছে যে Cl মাইনাস ইলেকট্রন হচ্ছে Cl, কিন্তু Cl পারমাণবিক অবস্থায় স্থায়ী নয়, এরকম দুটো Cl যুক্ত হয়ে তৈরি হবে Cl2, তার মানে ক্লোরিন গ্যাস। তাহলে আমি যদি বলি যে জলীয় NaCl বা NaCl এর জলীয় দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে কী হবে, NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে তৈরি হবে হাইড্রোজেন আর অ্যানোডে তৈরি হবে ক্লোরিন গ্যাস। ক্যাথোডে হবে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে হবে ক্লোরিন গ্যাস, ঠিক আছে। এই হলো ব্যাপার। তাহলে এখানে এই প্রক্রিয়াটা আমি আরেকবার একটু রিপিট করছি, যে এখানে কটা ক্যাটায়ন আছে, দুটো ক্যাটায়ন আছে, Na প্লাস আর H প্লাস। কটা অ্যানায়ন আছে, দুটো অ্যানায়ন আছে, Cl মাইনাস আর OH মাইনাস, ঠিক আছে। তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, অ্যানায়নগুলো অ্যানোডে যাবে, এটা আমরা জানি। কিন্তু এখানে যেহেতু দুটো ক্যাটায়ন আছে তাহলে দেখতে হবে যে কার বিজারণ বিভবের মান সর্বোচ্চ, তাহলে সে আগে বিজারিত হবে। মনে রাখতে হবে যে Na প্লাস এর বিজারণ বিভবের মান অপেক্ষা H প্লাসের বিজারণ বিভবের মান বেশি, তাহলে H প্লাস কী হবে, আগে বিজারিত হবে। তাহলে H প্লাস কী করবে, ক্যাথোডে যাবে, ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে H পরমাণুতে পরিণত হবে। কিন্তু H হচ্ছে পারমাণবিক অবস্থায় অস্থায়ী, তাই দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে H2 অণু তৈরি করবে। তার মানে ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। আর অ্যানায়ন কটা আছে, অ্যানায়ন দুটো আছে, Cl মাইনাস আর OH মাইনাস। অ্যানায়নের ক্ষেত্রে রুলটা হচ্ছে যে পদার্থের বিজারণ বিভবের মান সর্বনিম্ন সে আগে অ্যানোডে জারিত হবে। তাহলে Cl মাইনাস আর OH মাইনাসের মধ্যে Cl মাইনাসের বিজারণ বিভবের মান সর্বনিম্ন, ঠিক আছে। এর ফলে কী হবে, এর জারিত হওয়ার প্রবণতা OH মাইনাস আয়নের থেকে বেশি। তাহলে Cl মাইনাস আয়ন কী করবে, Cl মাইনাস আয়ন অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে ওখান থেকে ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে Cl পরমাণুতে পরিণত হবে, নিস্তড়িত Cl পরমাণু। কিন্তু Cl পারমাণবিক অবস্থায় অস্থায়ী হবে। এরম কী হবে, দুটো Cl পাশাপাশি যুক্ত হয়ে Cl2 তৈরি করবে, দুটো Cl পাশাপাশি যুক্ত হয়ে Cl2 তৈরি করবে। অর্থাৎ আমি ক্যাথোডে পাবো হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে পাবো ক্লোরিন গ্যাস। তাহলে এইভাবে আমরা কিন্তু এই তড়িৎ বিশ্লেষণগুলো করে থাকি, ঠিক আছে। খুব ইজি ব্যাপার, একটু বুঝে নিলেই করতে পারবে তোমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা মোটামুটি দুটো পদার্থের করলাম। একটা হচ্ছে NaCl জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ, আর একটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। তোমরা বাড়িতে দুটো হোমওয়ার্ক নিয়ে নাও, আমি
তোমাদেরকে দুটো নয় 3টে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়িতে করে আমাকে দেখিও বা আমাকে জানিও, কমেন্ট সেকশানও জানাতে পারো। আমি 3টে হোমওয়ার্ক দিচ্ছি, করো। যদি অসুবিধে হয় তাহলে আমি আরেকটা লেকচারে ওই 3টে হোমওয়ার্ক আলোচনা করে দেবো, বাট তোমরা আগে চেষ্টা করো হোমওয়ার্কগুলো বাড়িতে করতে, করে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো কার কী এসছে রেজাল্ট। 3টে হোমওয়ার্ক আমি দিচ্ছি। একটা হচ্ছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কপার সালফেট এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এটাই দুটো হবে, একটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে, আর 2 হচ্ছে কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে। প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে, সরি, আর একটা হচ্ছে কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে, ঠিক আছে। গলিত NaCl তড়িৎ বিশ্লেষণ করবে, এটা হচ্ছে আমরা করব যেটা গ্রাফাইট তড়িৎদ্বার। আগেরটা আমরা যেটা করলাম মানে NaCl এর তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণে, সেটা কিন্তু আমরা গ্রাফাইট তড়িৎদ্বারই ব্যবহার করেছিলাম। গ্রাফাইট তড়িৎদ্বার হচ্ছে একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার, কিন্তু কপার তড়িৎদ্বার একটা সক্রিয় তড়িৎদ্বার, ঠিক আছে। অতএব তোমাদের কাছে এইটুকু পরিষ্কার যে প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে কপার সালফেটে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে যা হবে, কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে করলে সেটা কিন্তু হবে না। কি হবে তোমরা একটা চেষ্টা করো করার, যদি না হয় দেন আমি আরেকটা ভিডিও লেকচারের মাধ্যমে এই 3টে প্রবলেম নিয়ে বেসিক্যালি আলোচনা করব। ওকে, শুধু আমি এইটুকু হিন্টস দিচ্ছি যে কপার তড়িৎদ্বারটা হচ্ছে বেসিক্যালি একটা সক্রিয় তড়িৎদ্বার, মানে এ তড়িৎ বিশ্লেষণে অংশ নেবে আগে এবং পরে, মানে তড়িৎ বিশ্লেষণের আগে এবং তড়িৎ বিশ্লেষণের পরে এ কিন্তু একই থাকবে না, ঠিক আছে, এ চেঞ্জ হবে। সেটাই হচ্ছে এই প্রবলেমটার একটা মানে বৈশিষ্ট্য। সেটা পরে লেকচারে যদি হয় আমি আলোচনা করার চেষ্টা করব। আগে তোমরা চেষ্টা করো এই 3টে প্রবলেমকে বাড়িতে করা। ওকে, আর আজকে যেগুলো হলো সেগুলো সম্বন্ধে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো বাড়িতে। লকডাউন পরিস্থিতি, বাড়ি থেকে কেউ বেরোবে না, নিজেকে সময় দাও, নিজের পরিবারকে সময় দাও এবং মন দিয়ে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।